আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? শুরু করছি উপন্যাস আমি তো ভালোবাসি তোকে। এই উপন্যাসের লেখিকা হচ্ছেন সালমা চৌধুরী। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে চাইলে আগের পর্বগুলো দেখতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। সময় চলমান। মেঘ আর বন্যা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। ক্লাসও শুরু হয়ে গেছে। মায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হয়নি। তার পছন্দ মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। পাখি এখনো ভর্তি হয়নি। বন্যা আর মেঘের নতুন 3জন বান্ধবী হয়েছে, লিজা, সাদিয়া আর মিষ্টি। আর 2জন ছেলে বন্ধুও হয়েছে, মিনহাজ আর তামিম। মিনহাজের সাথে বন্ধুত্বটা খুব অদ্ভুতভাবে হয়েছে। প্রথম দিন মেঘ আর বন্যা আশপাশ দেখতে দেখতে ডিপার্টমেন্টে হাঁটছিল। এক ছেলে একটা রুম থেকে দৌড়ে বের হচ্ছিল। মেঘ আর বন্যা অন্যমনস্ক থাকায় বিষয়টা খেয়াল করেনি। ছেলেটা কাছাকাছি আসতেই মেঘ দ্রুত সরে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল। অথচ ছেলেটা মেঘ আর বন্যাকে দেখে দৌড় থামিয়ে উচ্চ স্বরে চেঁচিয়ে ওঠে, দেখে চলতে পারো না কুনিয়ার? বন্যা ব্যস্ত হয়ে বলল, প্রথম বর্ষ। ছেলেটা বিরক্তির স্বরে ও বলে চলে যায়। বন্যা আর মেঘ দুজনেই আহম্মকের মতো চেয়ে থাকে। ছেলের হাবভাবে মনে হয়েছিল সিনিয়র কোনো ভাইয়া। তারপর যখন দেখলো এই ছেলে ওদের সাথেই পড়ে, তখন 2 বান্ধবী তেলে বেগুনে জ্বলে উঠেছিল। এরপর থেকে ছেলে বেশ কয়েকবার মেঘ আর বন্যার সাথে কথা বলতে আসছে। প্রথম দিনের দুষ্টুমির জন্য প্রতিদিন কম করে হলেও 10 বার করে ক্ষমা চায়। বন্যা আর মেঘকে এখন আপু বলে ডাকে। সেই মিনহাজের সাথে ভর্তির দিন থেকে তামিমের পরিচয়। আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। মিনহাজের মাধ্যমে বন্যা আর মেঘের সঙ্গেও তামিমের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আজ শুক্রবার। বাড়িতে মিম, আদি আর মেঘের হইচই চলছে। আবির সকাল সকাল উঠে নাস্তা করে বেশ খানিকটা সময় ধরে ভাই বোনদের দুষ্টুমি দেখেছে। দুপুরের পরপর আবিরের বড় মামা আসছেন। ওনার বড় মেয়ে মাইশাকে ছেলেপক্ষ দেখতে আসবে, তাই উনি সবাইকে দাওয়াত দিতে আসছেন। যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি তো এখন যেতে পারবো না, আপনি বরং আবিরের মাকে নিয়ে যান। বিয়ে ঠিক হোক, বিয়ের সময় সবাই যাব ইনশাল্লাহ। বড় মামা আবিরের দিকে তাকাতেই আবির বলে উঠল, বড় মামা, আমায় যেতে বলো না প্লিজ, আমার অনেক কাজ আছে। তুমি আসছো যেহেতু আম্মুকে আজই নিয়ে যাও, এতে কোনো সমস্যা নেই, তবু আমায় যেতে বলো না। বড় মামা একটু রেগে বললেন, এখন তোদের সমস্যা শুনছি, কিন্তু বিয়ের সময় আমি কারো কোনো সমস্যা শুনতে চাই না। আমার মেয়ের বিয়েতে সবাইকে উপস্থিত থাকতে হবে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, যদি চাও সবাই মাইশা আপুর বিয়েতে উপস্থিত থাকুক তাহলে আগামী মাসের মাঝামাঝিতে তারিখ দিও, বাকিটা তোমাদের ইচ্ছা। এই বলে আবির চলে গেছে। আগামী মাসে মিম আদির বার্ষিক পরীক্ষা শেষ হবে, তারপর বিয়ে হলে সবাই যেতে পারবে। এজন্য আবির বিয়ের তারিখ আগামী মাসের মাঝামাঝিতে দিতে বলেছে। কয়েকদিন পর সকালবেলা খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছিল। আলী আহমদ খান হঠাৎই বলে উঠলেন, আবির, তোর কি কিছুদিন সময় হবে? আবির বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আলী আহমদ খান বললেন, তোকে রাজশাহী যেতে হবে। আবির ভাই রাজশাহী যাবে শুনেই মেঘ আঁতকে ওঠে। ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আবির ভাইকে দেখা মেঘের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আবির ভাইকে রাজশাহী যেতে হবে শুনে অষ্টাদশীর মন সহসা খারাপ হয়ে গেছে। আবির কিছু বলার আগেই পাশ থেকে ইকবাল খান উঠে বেসিনের দিকে চলে গেছেন। আবির একবার বেসিনের দিকে দেখে পরক্ষণে মেঘের দিকে এক পলক তাকালো। মেঘ মাথা নিচু করে বসে আছে। আবির ভারী কণ্ঠে বলল, ঠিক আছে, কবে যেতে হবে? মোজাম্মেল খান বললেন, আগামীকাল গেলে ভালো হবে। কেউ আর কোনো কথা বলছে না। তানভীর কিছু একটা বলতে গিয়েও থেমে গেছে। আবির খাবার শেষ করে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। বিকেলের দিকে মেঘের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়াতেই দেখলো নিচে আবির ভাইয়ের বাইক রাখা। তার মানে আবির ভাই বাসায়। মেঘ রুম থেকে বেরিয়ে আবিরের রুমের দরজায় পা রাখতে রাখতে ডাকলো, আবির ভাই। পর্দা সরাতেই চোখে পড়ল রাকিব ভাইয়া সহ আরো 3-4টা ছেলে। মেঘ সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে গেছে। মেঘ ওড়না মাথায় দিতে ব্যস্ত। আবির দরজা পর্যন্ত এসে বলল, কি হয়েছে বল? মেঘ মোলায়েম কণ্ঠে বলল, ছাদে যাব। চাবিটা কি দেয়া যাবে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, তুই দাঁড়া,
আমি নিয়ে আসছি। রুমে ঢুকতেই রাকিব বলে উঠল, বাহ আবির বাহ, এখন থেকে বউকে। এতটুকু বলতেই আবির রাকিবের মুখে চেপে ধরে বিড়বিড় করে বলল, মুখটা বন্ধ রাখ, ও বাইরে আছে, শুনতে পাবে। উচ্চস্বরে রাসেল, লিমন, মোবারক আর শিশির বলে উঠল, ও। আবির রাকিবকে ছেড়ে ছাদের চাবি মেঘকে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, 1 ঘন্টার মধ্যে নিচে আসবি। মেঘ আচ্ছা বলে যেতে নিয়ে আবার থমকে দাঁড়ালো। আবির তখনও দরজায় দাঁড়িয়ে আছে। মেঘকে দাঁড়াতে দেখে প্রশ্ন করলো, আবার কি হলো? মেঘ আস্তে করে বলল, রাকিব ভাইয়া বাসায় আসছে, ভালো মন্দ খবর নেওয়া দরকার না? আবির কপাল কুঁচকে তাকালো, ধীর স্থির কণ্ঠে বলল, এখানে রাকিব ছাড়াও আরো কয়েকজন আছে, সবার সাথে কথা বলার আপাতত কোনো প্রয়োজন নেই। আর তোর পক্ষ থেকে আমি রাকিবের খবর নিব নে, যা এখন। ঘরে ঢুকতেই সবাই একসাথে বলে উঠল, এখনই এই অবস্থা আবির? আবির বিরক্তির স্বরে বলল, কি অবস্থা? এখনই ও বলে সম্বোধন করিস, বিয়ের পর কি বলবি? আবির ঠাট্টা স্বরে বলল, ও গো, হ্যাঁ গো, জান, কলিজা, ফুসফুস, ময়না, টিয়া, টুনটুনি, কত কিছুই আছে। শিশির বলে উঠল, ফাজলামো বাদ দিয়ে বিয়েটা তাড়াতাড়ি কর, আমরা তোর প্রণয়ের শুভ পরিণতি দেখতে চাই। আবিরের মুখের হাসি মুহূর্তে গায়েব হয়ে গেছে। ধপ করে বিছানার পাশে বসে গুরুভার কণ্ঠে বলল, যদি পারতাম সেই কবেই ওরে আমার রানী বানিয়ে ফেলতাম, পারছি না তো। রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দে, তোর এখন রাজশাহী যাওয়ার কি দরকার বলতো? এই সপ্তাহে আমাদের মিটিং হওয়ার কথা ছিল, তুই চলে গেলে কিভাবে হবে? আবির বলল, আমায় যেতে হবে, মিটিং পরে করব। লিমন সচেতন কণ্ঠে শুধালো, তোর ইকবাল চাচুকে পাঠাইলেই হয়, এমনিতেও উনি তো বেশিরভাগ দায়িত্ব সামলান। আবির ভারী কণ্ঠে বলল, উনি সিলেট আর চট্টগ্রামের সব দায়িত্ব সামলান, ওনার রাজশাহী যাওয়া বারণ। কেন? লিমন প্রশ্ন করলো। আবির বলা শুরু করলো, অনেক বছর আগের ঘটনা, যখন রাজশাহীতে প্রথমবার কোম্পানির কাজ শুরু হয়েছিল, তখন বেশ কয়েক বছর কাকামণি রাজশাহীতে ছিলেন। ওইখানে যে বাসাতে ছিলেন, ওই বাসার মালিকের মেয়েকে কাকামণির ভালো লাগতে শুরু করে। মালিকের মেয়েরও কাকামণিকে ভালো লাগে। ধীরে ধীরে ওনাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিনের মধ্যে মালিকের পরিবার বিষয়টা জানতে পারে। তাদের দিক থেকে আপত্তি ছিল না, বিয়েও করিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু কাকামণি চেয়েছিলেন পরিবার নিয়ে গিয়ে বউ উঠিয়ে আনবে। সেই যে রাজশাহী থেকে বাসায় আসছিল আব্বু আর চাচুকে নিতে, ওই দিনের পর থেকে আজও রাজশাহীতে পা দিতে পারেননি, বিয়ে তো করতে পারেইনি, রাজশাহী পর্যন্ত যেতে পারেন না। জোর করে আব্বু চাচুর পছন্দে কুমিল্লা থেকে কাকিয়াকে বিয়ে করিয়ে এনেছেন। মনের বিরুদ্ধে গিয়েও সংসারে মনোযোগ দিতে হয়েছিল। সংসারে মনোযোগ আনার পেছনে পুরো ক্রেডিট কাকিয়ার। উনি অনেক ভালো মানুষ, উনি কাকামণির পাশে বন্ধুর মতো ছিলেন। এখন পর্যন্ত রাজশাহীর বেশিরভাগ কাজ চাচু করেন, এই প্রথম আমি যাব। শিশির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর কি হবে রে আবির? আবির মুচকি হেসে উত্তর দিল, সিদ্ধান্ত তো কবেই নিয়ে নিয়েছি, মেঘকে পেলে বাঁচবো, আর না হয়। রাসেল প্রশ্ন করলো, তোর বাবা আর চাচার সমস্যা কি? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সমাজ। ওনারা সমাজের চোখে ভালো থাকতে আপন মানুষের মনকে 1000 বার খুন করতে পারেন। অফিসিয়াল কিছু বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চলল। এর মধ্যে মেঘ এসে চাবি দিয়ে গেছে। সন্ধ্যার দিকে রাকিবরা চলে গেছে। রাকিবদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে মেঘের দরজার সামনে আবির দাঁড়িয়ে পড়ল। দরজা ধাক্কা দিয়ে তাকাতেই চোখে পড়ল মেঘ টেবিলের উপর মাথা নিচু করে বসে আছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, আসবো? মেঘ মাথা তুলে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে, অশ্রুসিক্ত লোচনে তাকালো। অমনি গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করে। আবিরকে দেখে মেঘ আবার মাথা নিচু করে ফেলেছে। আবির এগিয়ে এসে মেঘের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলো, চা খাবি নাকি কফি? এমন প্রশ্ন শুনে পুনরায় মুখ তুলে আবিরের মুখের পানে তাকালো। এই যে সে কান্না করছে, কই একটু সান্ত্বনা দিবে তা না। মেঘ মনে মনে ভাবছে, কখন কি বলতে হয় এই বেটা কি কিছুই জানে না। মেঘের বৃহৎ অক্ষি যুগল আবিরের চোখে নিবদ্ধ। গাল বেয়ে এখনো নোনা জল গড়িয়ে পড়ছে। আবিরের উষ্ঠদয় কিছুটা প্রশস্ত হলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই যে তুই কান্না করছিস, একটু পরই তো মাথা ব্যথা শুরু হবে। তুই নিজে চিন্তা নাই করতে পারিস, আমার তো করতে হবে। মেঘ সিক্ত আঁখিতে তাকিয়ে প্রশ্ন করলো, আপনার চিন্তা করতে হবে কেন? আবির একটু ভেবে বলল, কাঁদতে কাঁদতে যদি চোখে অন্ধ দেখিস, তখন সবাই তোকে কানি বলবে। তানভীরের কত কষ্টই না হবে যখন সবাই ওকে কানির ভাই বলবে। আবির সশব্দে হাসছে আর মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। আবির হাসি থামিয়ে বলল,
চা খাবি নাকি কফি খাবি এটা বল, তারপর কান্না করিস। মেঘ কপাল গুটিয়ে বলল, কফি। আবির মুচকি হেসে বলল, গুড গার্ল, এবার কান্না শুরু কর। আমি আসার আগ পর্যন্ত কাঁদবি, 1 সেকেন্ডের জন্য থামবি না। রেডি? মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। আবির হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আবির 2 কাপ কফি নিয়ে আসছে। কফির কাপ দুটা টেবিলের উপর রেখে পকেট থেকে একটা গাঁদা ফুল বের করে মেঘের কানে গুজে দিল। আবিরের কর্মকাণ্ড দেখে মেঘ অভিভূতের ন্যায় চেয়ে আছে, নিষ্পলক দৃষ্টি তার। আবির ভাই নিজের হাতে কানে ফুল গুজে দিচ্ছে, এটা অনুভব করতেই মেঘের হৃৎপিণ্ড দিক বিদিক ছোটাছুটি শুরু করে দিয়েছে। আবিরের প্রতি অষ্টাদশী এতটাই আসক্ত হয়ে গেছে যে দিবারাত্রি শুধু আবির ভাইকে নিয়েই স্বপ্ন দেখে। তাই কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটাই মাঝে মাঝে গুলিয়ে ফেলে। আবির মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, মাশাআল্লাহ, আমার ফুল ছেঁড়াটা সার্থক হলো। মেঘ জানালার গ্লাসের দিকে তাকিয়ে নিজেকে দেখল। এলোমেলো কালো চুলের মধ্যে হলুদ রঙের ফুলটা অসম্ভব সুন্দর লাগছে। পরক্ষণে নিজের চোখে মুখের দিকে নজর পড়তেই গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে নিল। কান্নার তোপে মুখমণ্ডল লাল হয়ে গেছে। নিজের বিষণ্ণ মুখশ্রী দেখতে কারোরই ভালো লাগে না। আবির ঠান্ডা কণ্ঠে বলল, কফিটা খা। আবির কফির কাপ হাতে নিয়ে বিছানার পাশে বসেছে। কফির কাপে 2 চুমুক দিয়ে রাশভারী কণ্ঠে বলল, নিজেকে এতটা উৎপীড়িত ভাবিস না। মুখ লুকিয়ে কান্না তারাই করে যাদের নিজেদের প্রতি কোনো আস্থা নেই। মেঘের নিস্তব্ধতা দেখে আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, তুই যত কাঁদবি মানুষ তোকে আরো বেশি কাঁদাতে চাইবে। কিছু মানুষের কাজই হলো অন্যের দুর্বল জায়গাতে আঘাত করা। ভার্সিটিতে পড়ছিস, নতুন বন্ধু হচ্ছে, আর যাই করিস কখনো নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করবি না। মেঘ মনোযোগ দিয়ে কফি খাচ্ছে আর আবিরের কথা শুনছে। আবির ভাইয়ের প্রতি অষ্টাদশীর নিষিদ্ধ প্রেমানুভূতি এতটাই প্রখর হতে শুরু করেছে যা প্রকাশ করতেও সাহস পাচ্ছে না, প্রকাশ না করেও থাকতে পারছে না। যতবারই ভাবে আবির ভাইকে নিজের মনের কথা বলবে, ততবারই ফুপ্পির কথা মনে পড়ে যায়। ফুপ্পির কথা মনে হলেই শুধু কান্না পায়। আবির ভাই রাজশাহী চলে যাবে শুনে এমনিতেই মন খারাপ ছিল। তার মধ্যে সন্ধ্যাবেলা জান্নাত আপু কল দিয়েছে। জান্নাত আপুর ফোন দিয়েই ফুপ্পির সাথে কথা বলেছে। ফুপ্পির কান্না শুনে মেঘও কান্না শুরু করে দিয়েছে। বারবার শুধু মনে হয়, এই বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর কেন? আব্বু বড় আব্বু কিভাবে পারছেন বোনকে রেখে এতগুলো বছর কাটাতে? ওনাদের কলিজা কি একটাবারের জন্য কেঁপে ওঠে না? তানভীর ভাইয়াও তো মেঘের সাথে এত বছর যাবৎ এমনটাই করে আসছেন। যদি জানতে পারে মেঘ আবিরকে ভালোবাসে, তাহলে আব্বু বড় আব্বুর মতোই 2 ভাই নিশ্চিত এমন আচরণই করবে। এসব ভেবেই মেঘ কাঁদছিল। মেঘ আস্তে করে বলল, জান্নাত আপু কল দিয়েছিল। আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল, আমি জানি ফুপ্পির সাথে তোর কথা হয়েছে, এটাও জানি। মেঘ শীতল কণ্ঠে শুধালো, ফুপ্পি কি আমাদের বাসায় আসবে না? ফুপ্পির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কথাটা বলেই মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলে উঠল, তুই 1 মাসেই এত অধৈর্য হয়ে যাচ্ছিস, অথচ ফুপ্পি 28 বছর যাবৎ এই কষ্ট সহ্য করেই বেঁচে আছেন। ফুপ্পি কিছু বললে তুই যদি সঙ্গে সঙ্গে কান্না করিস, তখন তো ফুপ্পি আরো বেশি ভেঙে পড়বেন। নিজেকে আগে শক্ত কর। ফুপ্পির সাথে খুব শীঘ্রই সম্পর্ক ঠিক করার চেষ্টা করব। একটু থেমে আবার বলল, ফুপ্পির সাথে কথা বললে একটু সাবধানে বলিস, বাড়ির কেউ যেন কোনোভাবে কিছু বুঝতে না পারে। মেঘ শীতল কণ্ঠে জবাব দিল, আচ্ছা। আবির আবারও কিছুটা সময় নিয়ে মেঘকে বোঝানোর চেষ্টা করলো। তারপর নিজের রুমে চলে আসছে। আবির নিজের রুমে ব্যাগ গুছাচ্ছিল। হঠাৎ তানভীর দরজা থেকে ডাকলো, ভাইয়া আসবো? আয়। তানভীর কয়েক কদম এগিয়ে বিছানার পাশে দাঁড়ালো। আবির শার্ট ভাঁজ করতে করতে প্রশ্ন করলো, কিছু বলবি? হ্যাঁ বল। বনুরা ইদানিং মিনহাজ আর তামিম নামে 2টা ছেলের সঙ্গে কথা বলে। ওরা একই ডিপার্টমেন্টে পড়ে। তুমি কি এই বিষয়ে কিছু জানো? আবির ধীর কণ্ঠে উত্তর দিল, জানি। তাহলে কিছু বলছো না কেন? আবির নিশ্চুপ। তানভীর পুনরায় বলল, আমি ছেলে দুটোর খোঁজ নিয়েছি। তুমি বললে আমি বনু বা ওই ছেলেদের সঙ্গে কথা বলি। আবির এখনো নিশ্চুপ। সে ব্যাগ গুছানোতে ব্যস্ত। তানভীর আবারও বলল, ভাইয়া আমি কি ওদের ওয়ার্নিং দিব? আবির ভারী কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই। কেন? এমনি। যদি পারিস আমি ফেরার আগ পর্যন্ত একটু খেয়াল রাখিস। তা তো রাখবই, কিন্তু তুই যা এখন। তানভীর রুম থেকে বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাকিবকে কল দিয়ে সব জানিয়েছে।
10 মিনিটের মধ্যে রাকিব আবিরকে কল দিয়েছে। আবির কল রিসিভ করেই গম্ভীর কণ্ঠে বলল, তুইও কি একই বিষয়ে কথা বলতে ফোন দিয়েছিস? রাকিব চিন্তিত কণ্ঠে শুধালো, তোর সমস্যা কি? আবির বিরক্তির স্বরে জানালো, সমস্যা নেই। তুই কি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছিস না? ওয়ার্নিং দিলে ঠিক হয়ে যাবে। তুই শুধু বল ওয়ার্নিং দিব কিনা। বিষয়টা আমি বা তানবীরই সামলাতে পারবো। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওয়ার্নিং দেওয়ার হলে আমি প্রথম দিনই দিতাম, এতদিন অপেক্ষা করতাম না। কিছু বলছিস না কেন? তুই কি মেঘের প্রতি? রাকিবের কথা শেষ করার আগেই আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল, থাম। মেঘকে ছাড়া আমার কোনো অস্তিত্ব কল্পনা করতে পারবো না। ওকে নিয়ে আমি কোনো প্রকার নেগেটিভ কথা শুনতে চাই না। তাহলে বিষয়টা গুরুত্ব দিচ্ছিস না কেন? আমি মেঘকে চাই, আমি ওকেই চাইবো। মেঘ ব্যতীত এই আবিরের হৃদয় স্পর্শ করার সাধ্য পৃথিবীর কারোর নেই। কিন্তু আমি চাইলেই তো হবে না, মেঘকেও তো বুঝতে হবে ওর মনে আমার জন্য সমপরিমাণ ভালোবাসা আছে কিনা। এই আবির কি মাহদিবা খান মেঘের হৃদয়ে তোলপাড় চালাতে সক্ষম কিনা, এটা তাকেই বুঝতে হবে। একটু থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলে উঠল, কতদিন আর সবকিছু থেকে ওকে আটকে রাখবো। এখন ভার্সিটিতে পড়ছে, চারপাশে কত চাকচিক্যময় পরিবেশ। সবকিছুর ভিড়ে ওর মন যদি আমায় খুঁজে নেয়, তবেই না আমার ভালোবাসা পূর্ণতা পাবে। রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, তোর এই পাগলামির পরিণাম খুব ভয়ানক হবে, মিলিয়ে নিস। এখনো সময় আছে, তুই শুধু একবার বল। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে বলা শুরু করলো, জীবনটা তো এমনিতেই তছনছ হয়ে গেছে, ভয়ানক পরিণামের আর কি বা বাকি আছে। তুই বিশ্বাস কর রাকিব, ওরে কাঁদতে দেখলে আমার কলিজা কেঁপে ওঠে। মনে হয় আমার হৃদয়টাকে কেউ অবিরত ছুরি দিয়ে আঘাত করছে। আর যখন বুঝতে পারি এই কান্নার কারণটা আমি, তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয়। এই জীবন তো আমি চাইনি রাকিব, ওকে কাঁদাবো বলে তো ভালোবাসিনি। তবে কেন আমার সাথেই এমনটা হলো? রাকিব কথা খুঁজে পাচ্ছে না, আমতা আমতা করে বলল, থাক, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আবির আর কোনো কথা বলেনি, ফোন কেটে দিয়েছে। ভোরবেলা রওনা দিতে হবে। ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়েছে।